তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষ সমাগমের আশা। জমিয়তে উলামাকে ৪টি আসন ছাড়ল বিএনপি। সমঝোতার পরও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থার হুঁশিয়ারি। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। ভালো ভোটের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে করা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর ১/২ কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে শাহবাগে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে মিছিলটি বটতলার ক্যান্টিন থেকে শুরু হয়ে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা অংশ নেন। মিছিলে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা নেতাকর্মীদের সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান তিনি। এত যন্ত্রণা ভোগ করে ১৭ বছর নিজের পরিবারের সাথে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। মায়ের সাথে দেখা হয়নি। তিনি আসছেন সংকটাপন্ন মাকে প্রথমে দেখতে। তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে বিমানবন্দর থেকে নেমে, এবং যাওয়ার পথে ৩০০ ফিটে উপস্থিত যে জনসমাগম, সেখানে তিনি একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে তিনি তার মাকে দেখতে যাবেন। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লাখ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির দুজন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। ২০০৭ সালের ৭ মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে ১৮ ঘণ্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি।
রিমান্ড নির্যাতন 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবে তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক করে দলটি। পরে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানান জমিয়ত নেতারা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বলেন, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। আর দেশের সংকটকালে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক করেছে কমিশন। এদিকে দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন, একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিএসপিদের নির্দেশনা দেন সিএসি। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড। এদিকে নিজেদের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে সুরক্ষা চান জনপ্রশাসন সচিব। আর আইজিপি জানান, সব জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচনে ইসিকে সহযোগিতা করা সম্ভব নয় পুলিশের পক্ষে। পরিবেশ এবং প্রোটেকশন পেলে হাইয়েস্ট পসিবল ইন্টিগ্রিটি এবং ডিভোশনের সাথে আমরা কাজ করতে পারবো। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আর বদনাম ঘোচাতে নির্বাচনে ডিসিএসপিরা কিভাবে দায়িত্ব পালন করতে চান তার স্পষ্ট বার্তা দেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট আয়োজন যেটি করা হয়েছে এটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। কর্মকর্তারা বলেন, সরকার বা নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং আশ্বাস পেলে যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সব স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে দিল্লিতে আজও বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এর আগে ব্যানার ও প্লাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাইকমিশন এলাকা ঘিরে রয়েছে উত্তেজনা। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা। কূটনৈতিক ব্যবস্থাপনায় পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিল্লির প্রতি আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা ইস্যুতে 6 বার ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সাক্ষ্য গ্রহণের তারিখ নিয়ে বাদানুবাদ হয়েছে দুপক্ষের। রাষ্ট্রপক্ষ বলছে বিচার বিলম্বিত করার অপচেষ্টা চলছে, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আসামি পক্ষ। পরে 21 জানুয়ারি মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় মঙ্গলবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই বাধে যত বিপত্তি। সাক্ষ্য গ্রহণের তারিখ নিয়ে তুমুল বাদানুবাদ হয় দুপক্ষের আইনজীবীর। এদিন সেনা কর্মকর্তাদের একজন আইনজীবী সাক্ষ্য গ্রহণের প্রস্তুতির জন্য 8 সপ্তাহ সময় চান। আইন অনুযায়ী অন্তত পক্ষে 21 দিন সময় দেওয়ার পক্ষে মত দেন চিফ প্রসিকিউটর। এ সময় তাজুল ইসলাম আদালতকে বলেন, মৃত্যু ঝুঁকি নিয়ে বিচার কাজ এগিয়ে নিচ্ছেন তারা। সাক্ষীদেরও দেখানো হচ্ছে হত্যার ভয়ভীতি। পরে 21 জানুয়ারি মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্য আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি, তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট, তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। রাষ্ট্রপক্ষ বলছে বিচার বিলম্বিত করার অপচেষ্টা করছে আসামি পক্ষ, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তারা। ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আপনিও তো তাড়াহুড়া করছেন, দুইটার মাঝখানে আসতে হবে, রিজনেবল। তিনি বলেছে 21 দিনের কথা, আমি বলছি অ্যাটলিস্ট 21 দিন বলা আছে, অ্যাটলিস্ট 21 দিন মানে এর বেশি দেওয়া যাবে। প্রসিকিউশন বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাবে কর্মরত থাকা অবস্থায় অপহরণ, নির্যাতন ও গুমের অপরাধ করেছেন আসামিরা। তাদের সেভাবে উপস্থাপন না করে সেনাবাহিনীর বিচার হচ্ছে বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 3টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9টা 8 মিনিটে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাঁচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন। সবার মুখ ঢাকা ছিল। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনে। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে রওনা হয়। পরে আদমদীঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা, পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি নিহতের স্বজনদের। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই, কেউ হুমকি। আমার ভাই সবকিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আওয়াল, বগুড়া। রাজধানী মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং চানমানি গ্রুপের প্রধান চান সামুরাই সহ 50 জনকে আটক করেছে পুলিশ। বেলা 11টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেও অভিযান চলছে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে বসিলা ও সংলগ্ন 6টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্র, মাদক সহ ছিনতাই করা মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চান গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ 22টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠন। দুপুরে পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দীপু চন্দ্রের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সংগঠনের নেতারা। অভিযোগ করেন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে সংঘটিত এই হত্যাকাণ্ডের দায় কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।
নির্যাতন করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়া মানবতার বিরুদ্ধে চরম বর্বরতা বলেও উল্লেখ করেন শ্রমিক সংগঠনের নেতারা। কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে সড়ক উন্নয়ন এবং ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন সহ 46,419 কোটি টাকা ব্যয়ে 22 প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ব্যয় হবে প্রায় 35,465 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হবে 2030 সালের মধ্যে। সেখান থেকে বছরে 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা যাবে, যা দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের 50% চাহিদা পূরণ করবে। এছাড়া কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে আনোয়ারা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 21 কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়নে 462 কোটি টাকা ব্যয় হবে। জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তবে অর্থ ফেরতে আমানতকারীদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের। এজন্য 5 ব্যাংকে একক প্রশাসনিক কার্যক্রমে আনার প্রক্রিয়া চলছে। গত 1.5 বছর ব্যাংকের দুয়ারে ঘুরে ঘুরে এবার বাংলাদেশ ব্যাংকের সামনে 5 ব্যাংকের আমানতকারীরা। প্রথম দিকে কিছু টাকা তুলতে পারলেও এখন হাত একেবারেই শূন্য। ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, আমরা বাড়িঘরের ঘর ভাড়া দিতে পারতেছি না, ক্ষুদ্র ব্যবসায়ীরা কি রোডে। এদিকে 5 ব্যাংক মার্জার হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু এবং বাংলাদেশ ব্যাংকের বারবার আশ্বাসের পরও আমানতকারীদের ভাগ্য রয়ে গেছে একই সীমানায়। অর্থ ফেরত পেতে ব্যর্থ হয়ে যাপিত জীবনের সবকিছু স্থবির হয়ে আছে বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা। 12 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি তাদের। আমাদের টাকা কিভাবে দিবে, কবে দিবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমাদের টাকা দেখ। আমাদের টাকা কষ্টের অর্জিত টাকা, কেন এইভাবে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো? কোন টাকা কোথায় রাখবো? ঘরে রাখলে টাকা মূর্খ লোকের চুরি করে নাগা, মূর্খ চোরে। ব্যাংকে রাখলে টাকা শিক্ষিত লোকেরা চুরি করে নাগা। টাকা তুলতে পারছি না, আমার টাকা ব্যাংকে থাকতে আমার সন্তান কি বিনা চিকিৎসায় মারা যাবে? আপনারা বলেন। গ্রাহকরা কবে থেকে লেনদেন করতে পারবেন এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, 5 ব্যাংক একই ছাতার নিচে আনায় প্রশাসনিক প্রক্রিয়া চলছে, ফলে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। রাইটস অফ দ্য ডিপোজিটার্স এটা থাকবে, ওটুক থাকবে, এবং কন্টিনিউটি অফ দ্য ব্যাংকিং সার্ভিস, যে অন্যান্য সার্ভিসগুলো কিন্তু চলমান আছে। ব্যাংকটা এমন না যে আমরা একেবারে সব কিছু ক্লোজ করে হিসাবে বসি, তা না। এটা ব্যাংকিং কার্যক্রমও চলছে, একই সাথে ডিপোজিটারদের পাওনাগুলো কার কত সেইভাবে হিসাবায়ন চলছে, এবং একই সাথে যে এই রেজুলেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করছে সেগুলো অব্যাহত থাকবে। গত 30 নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। 1 ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। প্রাথমিকভাবে আমানত বীমা থেকে 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। যাদের এর চেয়ে বেশি আমানত জমা থাকবে তাদের দেয়া হবে স্কিমের মাধ্যমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তবে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের জন্য বাইরে বেরিয়ে কষ্ট পেতে হচ্ছে শীতে। কাজ জোগাড় করতেও বেগ পেতে হচ্ছে অনেককে। কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে সপ্তাহ জুড়ে শীতে কাবু মানুষ। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে কাজের সুযোগও। খুব ঠান্ডা পড়ছে এবং গরিব মানুষের খেটে খাওয়া লোকদের খুব কষ্ট হয়ে গেছে জীবন জীবিকার। এই ঠান্ডাতে গাড়ি চালা খুব অসুবিধা হচ্ছে। মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরে বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি হচ্ছে বেশি। কর্ম ধরেন কোনোদিন হয়, কোনোদিন হয় না। শীতের তাপমাত্রাতে লোকজন শহরে আসে না। আমরা খুব কষ্টে আছি, রাজশাহীতে বসবাস করতেছি, আমরা যাত্রী পাচ্ছি না কিছুতে। অন্যদিকে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। 3 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা কাশির জন্য নিউমোনিয়া হয়েছে। সত্য প্রভাব চলতেছে, এর কারণে আমাদের রোগী একটু বেড়ে গেছে। 24টা বিছানা আছে, 65টা রোগী। এই ঠান্ডার জন্য বাচ্চাগুলো কষ্টও পাচ্ছে। শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। বিপিএল সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো।
হোম ভেন্যুতে সকাল 11টায় অনুশীলনে নামে সিলেট টাইটান্স। ওয়ার্ম আপের পর 2 ঘন্টা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের ছালিয়ে নেন ক্রিকেটাররা। বাংলাদেশে পা রেখেই মাঠে নেমে পড়েছেন মোহাম্মদ আমির। সিলেটের আউটডোর স্টেডিয়ামে ঘাম ঝরান টাইটান্সের পাকিস্তানি এই পেসার। কোচ সোহেল ইসলামের অধীনে কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে সিলেট দল। হোম ভেন্যু হওয়ায় মিরাজের দলের ওপর বাড়তি প্রত্যাশা সমর্থকদের। এদিকে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। লাক্কাতুরায় বিকেল 4টা পর্যন্ত চলবে তাদের প্র্যাকটিস সেশন। এছাড়া আজ সিলেটে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। আইএল টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার। মুস্তাফিজের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন তাসকিন আহমেদও। আজ এমআই এমিরেটসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণে মাঠে নামবেন সাকিব আল হাসান। সবশেষ ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 4 উইকেটে জয় পেয়েছে তাসকিনের শারজা ওয়ারিয়র্স। বোলিংয়ে কিছুটা খরচে থাকলেও ফিল স্লট ও অ্যালেক্স হেলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নেন টাইগার পেসার। এবারের আসরে দুর্দান্ত করছেন তাসকিন। 5 ম্যাচে নিয়েছেন মোট 8 উইকেট। 7 ম্যাচে মোস্তাফিজের উইকেট 14টি। সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আজ গালফ জায়ান্টসের মুখোমুখি হবে তার দল। এ ম্যাচেও দারুণ কিছু করতে চাইবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা। 50 লাখ মানুষ সমাগমের আশা। জমিয়তে উলামাকে 4টি আসন ছাড়ল বিএনপি। সমঝোতার পরও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থার হুঁশিয়ারি। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ। নিরাপত্তা বাড়ানোর আহ্বান। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।